এবং আমাদের প্রথম কাজ হবে সাংবিধানিক প্রতিবিপ্লবটা কারা করেছে এবং এটার মানে কি, কারা জড়িত ছিল, এবং তারপরে এখনকার কি অবস্থা ছিল সেই সাংবিধানিক প্রতিবিপ্লব যেটা 8 তারিখে হয়েছে তারই ধারাবাহিকতা বোঝা যদি আগামী দিনে রণনীতি এবং রণকৌশল তরুণরা ঠিক করতে চায়। কারণ সময় আপনাদের হাতে অত্যন্ত কম। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো আন্তর্জাতিক পরিস্থিতি বা এই উপমহাদেশের পরিস্থিতি, ফলে আমি সতর্ক বানিয়ে বলবো আপনাদের সময় খুব কম। কারণ কতগুলো বড় ভুল করেছি আমরা। 5 তারিখে আমাদের উচিত ছিল রাজু ভাস্কর্য কিন্তু শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। এটা 5 তারিখে কথা বলা দরকার ছিল। তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে দেশ কেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সাংঘর্ষিক সেগুলো বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ ফর্মুলা। আচ্ছা, এখন এটা কেন হয়নি? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনি যদি রাগ করে আমাকে বের করে দেন চলে যাবো, কিন্তু আমি যদি সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনারা তো পড়াশোনা করেন না। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনার মনে করেন যে রাস্তার চাঁদাবাজি করে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয় না। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ দার্শনিকরা এসেছে, জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হয়েছে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী আগে বলতো না এ ধরো তক্ত মারা পেরে যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এই লেখাই বিপ্লব করো। আর কার্ল মার্কস নিজে কথা লেখা আপনার কি বলে তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত তাহলে কার্ল মার্কসের বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্ব চর্চা যদি মিথ্যাই হতো তাহলে লেনিনের তো 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কি দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটাকে আপনি চিন্তা করতে পারেন? আপনি ইউনেস্কো মেলায় সমালোচনা করেছেন, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণরা এত বলে যে গণঅভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারেন না। তারা কি বিপ্লব করবে আগামী দিনের রণনীতি তারা ফেস করতে পারবে? আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছি, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইলিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন বসেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করবো? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো তাহলে তো সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্তই নিতেন, ওটাই তো বৈধ হয়ে যেত। আমাদের নতুন গঠনতন্ত্র, নতুন ভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠনতন্ত্র। দেখেন অনুবাদে ভুল আছে, কনস্টিটিউশন অনুবাদ করে কি সংবিধান, এটা করে কলোনিয়াল লোকজন করে, আমি আপনাকে শাসন করবো, একটা সংবিধান থাকবে। এখন আপনাদের তরুণদের ভাষা বদলায় নেই, এখনো পর্যন্ত সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন।
আমি আপনাকে শাসন করব, তাই আমি একটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র, ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র, এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তার মধ্যে ভাষা তো ঠিক নেই, ভাষাও শিখেন না আপনার এখন। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করা। আমরা ভুল করছি, তো ভুল করে কি হয়েছে, আমরাও ঠিক করবো। ওটা ভুল তো করেছি, কি করে যাবে? এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটা আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যারা আসি বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলেই কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকের হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিচ্ছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন সবই কিন্তু তারপর করে দেবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার। কিন্তু আমরা একটা মূর্খ জাতি, আমরা এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই দেশটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আর্গু করেছি, আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট, চিন্তাকে পরিবর্তন করে। প্রথম ধারণাটা হলো গণ সার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব। ইংরেজিতে সহজ হয় বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসামর্থ্য মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশের সেনাবাহিনী কি করে পরিগঠন করব, গঠন করব, আমরা পুলিশ কি করে গঠন করব, আমরা কি করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কি করে ব্যাংক রিফর্ম করব, আমরা কি করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষি নীতি ঠিক করব, সমস্ত কিছু আমরা ঠিক করবো। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখন কি আমরা প্যারাসাইটের মধ্যে রাষ্ট্র রেখে যে ঢাকা শহরে আমি বিরাট বিরাট প্রজেক্ট, আমি আসিফ এখানে আসছে, তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যায় তৈরি টেন্ডারের জন্য, যায় না? যায় তো, বিভিন্ন রকম তবদিলির জন্য যায়। এছাড়া কিছু নাই কাম। আমলারা বলবে আর আমলারা আসবে কি হাসি বলে যে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট, ও হয়তো খেয়াল করবেন, একসময় সাইন দিবে, কদিন পরে ও কিন্তু চলে যাবে। করছে কিন্তু আমরা, এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে। তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা একটা ইলিউশন। পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকানের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলে কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্স লেখা পড়েন তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল, রাষ্ট্র বলে কিছু নেই, যা আছে এটা বলে কর্পোরেশন। স্টেটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে, যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে, জনগণের অর্থনৈতিক স্বার্থ, তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ এগুলো রক্ষা করে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই।
তারপরে বলতে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে রাষ্ট্র আছে, এটাকে আমি অস্বীকার করতে চান? হ্যাঁ, আমি অস্বীকার করি। মার্কিন যুক্তরাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই, আছে ইসরায়েল, আছে কিন্তু ইসরায়েল। আপনার দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে, গাজাতে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই বলতেছে যে আমাদের কোনো সভারেন্টি নাই, আমাদের সভারেন্টি আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে। এই তো লড়াই। এই লড়াইয়ের ভিত্তিতে আপনি খেয়াল করেন ডেমোক্রেটদের মেয়র হিসেবে এই যে কি পাশ করলেন মামদানি এবং মামদানিকে পাশ করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিরা জড়িত ছিলেন, আমাদের ডায়াসপোরা। তাদের একজন নেতা কিন্তু এখন ঢাকায়, আপনার তাকে ডাকতে খুব ভালো হতো, কাজী ফৌজি আছে, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওখানে। তাহলে আপনারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো রাখতে হবে, ডেভেলপ করতে হবে, কিভাবে বিভিন্ন শক্তি ল্যাটিন আমেরিকায় কি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি, ইংল্যান্ডে কি, ইউরোপে আছে। ফলে তরুণদেরকে আরো বড় নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আমরা এখন আন্তর্জাতিক লড়াই আছি, কারণ 5ই আগস্টে গণঅভ্যুত্থান যখন হয়ে যায় তখন বারবার আমি বলেছি যে এটার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ঘটনাটা ঘটেছে তা না, এটা আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং বিভিন্ন মানুষ এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি আজকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট, আমরা খালি সিম্পলি তত্ত্ব করার জন্য বসে নেই, আমরা খালি কথা বলার জন্য বসে নেই, আমরা কাজ করার জন্য বসছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমরা 5 তারিখে ভুল করছি, অনেক অভিজ্ঞতা ছিল না আমাদের, কিন্তু আগামী দিন আমরা ভুল করবো না। তো আগামী দিনে যদি ভুল না করতে পারি তো কি করতে হবে? প্রথম কথাটা হচ্ছে গণসার্বভৌমত্ব কথাটা পরিষ্কার বুঝতে হবে, যে পিপল সভারেন্টি আনতে হবে এবং এই সংবিধানকে বাতিল করতে হবে। আর আমি বারবার বলেছি তথাকথিত গণঐক্য কমিশন একটা সম্পূর্ণ গণবিরোধী প্রস্তাবনা। এটা যে পার্টিসিপেশন তারা করেছে, এটা গণবিরোধী ভূমিকা রেখেছে। কেন গণবিরোধী ভূমিকা রেখেছে? ভেরি সিম্পল, কারণ আমাদের তো গণঐক্য ছিল, আমরা যে গণ অভ্যুত্থান করেছি গণঐক্যের ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে করি নাই। আপনার এখানে যারা আছেন, আপনি কি সাক্ষী না? আপনি কোন দলের ভিত্তিতে করেছিলেন? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তার কিন্তু কোন দলের ভিত্তিতে ছিল? আপনি হয়তো করতে পারেন, কেউ বিএনপি করেছে, কেউ জামাত করেছে, কেউ শিবির করেছে, কেউ বামপন্থী করেছে, কিন্তু আমরা দলের ভিত্তিতে করি নাই। এটাই ছিল এই আন্দোলনের বিউটি, এর যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক তাৎপর্য, এটাই ছিল তার সবচেয়ে শক্তির জায়গা। এটা একটা নির্দলীয় একটা ভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে গেছি। ফলে সেই নির্দলীয় জায়গাটা যখন ছিল, আপনারা যখনই ক্ষমতার পরিবর্তন হলো, আপনারা নাই আইসা গেল সে লুটিয়ে মাফিয়া শ্রেণী। এটা কি করে ঘটল? নেগোসিয়েশন করতেছে ডক্টর ইউনূস কার সঙ্গে? লুটিয়া মাফিয়া শ্রেণীর সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, জনগণের সঙ্গে নাই, কোন গণ প্রতিষ্ঠানের সঙ্গে না। শ্রমিকদের সঙ্গে করছেন, নারীদের সঙ্গে করছেন, তো কার সঙ্গে করতেছে? সবাই লুটতরা। তো আপনারা এগুলো সহ্য করেছেন, তো আপনাদের তরুণদের চোখের সামনে এগুলো সহ্য করেছেন। আপনি সহ্য করে এখন কি বলতেছেন যে হ্যাঁ আমরা গণঐক্য, আমরা সব দলীয় মধ্যে আছে, আমি নিয়ে পড়াচ্ছি তাদের কি কি সিদ্ধান্ত তারা হয়েছে, একদিন হবে তো তার সঙ্গে যাবে। কাজে আপনারা এখানে এই গণঐক্য কমিশন গিয়ে এখন এটা তারা প্রস্তাব দিচ্ছেন, তারা নিজেরা ঐক্যমত্য না, এক একজন এক এক কথা বলছে। তবে রাজনৈতিক দলগুলোতে কখনো ঐক্যমত্য আসতেও পারবে না, কারণ তারা বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন স্বার্থকে তারা রক্ষা করে। কিছু নাম্বার না। আমি কেন এটাকে লুটিয়া মাফিয়া শ্রেণী বলি, অনেকে আমার পর রাগ করেছে, আমাকে বিএনপির যারা আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারপরে আপনারা আমি এটা কেন বলেন? আমি তো বিএনপিকে বলি না, আপনার লাগে কেন? আমি তো বিএনপিকে বলছি না, আপনি কেন এতে কাতর হয়ে যাচ্ছেন? লুটিয়া মাফিয়া শ্রেণী মানে হচ্ছে আজকে এখানে আপনার যারা তরুণরা নতুন রাজনৈতিক এই প্রক্রিয়া, রাজনৈতিক নতুন বাস্তবতায় আপনারা অংশগ্রহণ করতে চান, আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে চান, একটু হাত তোলেন থেকে কার 20 কোটি টাকা আছে, হাত তোলেন। আমি আসি কেউ? তা আপনার তো বাতিল হয়ে গেছে নির্বাচনের কথা, আপনার তো এই নির্বাচন থেকে অলরেডি বাতিল করে ফেলছে তারা। লুটেরা মাফিয়া শ্রেণী আপনাদেরকে বাতিল করে দিয়েছে। তো এখন সেজন্য আমি ইভেন এনসিপি কেও বলি, তোমরা এই নির্বাচনবাদী দল বানালে কি জন্য, কি যুক্তিতে? এটা একটা যুক্তি থাকতে হবে। গণঅভ্যুত্থান তো শেষ হয়নি, আমরা ভুল করতে পারি, তো ভুল কি শুধরাতে পারবো না? ভুল করেছি, আমি ঠিক আছে, ভুলের জন্য ফরামাদারকে গালি দাও, কোনো সমস্যা নেই। যে সে সময় ঠিক সময় ঠিক জায়গায় আমি ঠিক লোককে ধরতে পারি নাই, ভুল লোক তাদেরকে ধরে নিয়ে চলে গেছে বাজারে জানার সঙ্গে, মানলাম আমি এটা আমার ভুল হয়েছে, কিন্তু আপনাকে আমি ভুল শুধরাতে পারবো না। তাহলে ভুল শুধরাতে হলে আমি কি একটা ছোট বিএনপি হব? আমি একটা ক্ষুদ্র মিনি বিএনপি? এটাই কি গণঅভ্যুত্থান আপনাদের অবদান, আপনাদের তরুণদের?
এটা কেন করছেন? আপনারা যখন বৈষম্যহীন কথাটা বলছেন, কথাটা এত বড়, কারণ বৈষম্য আমাদের জীবনের সকল স্তরে আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, ক্ষমতায় আছে, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে বৈষম্য নেই। তাহলে এটা বিস্তৃত একটা প্রস্তাবনা, এবং এই বৈষম্যহীন কথাটাকে আমরা পলিটিক্যালি, এটা একটা পপুলার ন্যারেটিভ, এই ন্যারেটিভকে আমরা একটা পলিটিক্যাল প্রোগ্রাম আকারে অতি সহজে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারতাম, জনগণের সামনে দিতে পারতাম। এমনকি জনগণের সামনে যাওয়ার জন্য এই এনসিপি নেতাদের পেছনে আমাকে লেগে থাকতে হয়েছে, তোমরা জেলে যাচ্ছ না কেন, তোমরা জেলে কেন যাচ্ছ না? না, আমরা বিভিন্ন জেলাতে খুঁজতেছি, নেতা খুঁজতেছি। কারণ নেতা তো আন্দোলনের মধ্যে দিয়ে ঠিক হবে, আগে থেকে কি নেতা ঠিক হয়? তারা এই কাজগুলো করেছে। বৈষম্যহীন যখন আন্দোলনটা শুরু হয়, তখন স্বভাবতই কাজের সুবিধার জন্য আমরা যেখান থেকে তরুণদের পাইছি, যে বিশ্ববিদ্যালয়, যে কলেজে পেয়েছি, ওদেরকে ধরে কাজ করেছি। এটা করতে গিয়ে আমরা বড় ভুল করেছি। কেন? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে দিয়েছি। বলতে হয়েছে এটা, কারণ সবচেয়ে শক্তিমান একটা ভূমিকা রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। শুধু তাই না, তাদের মধ্যে অনেক বেশি মেধাবী ছেলেমেয়েরা আছে যারা পলিটিক্যাল ইস্যুটা দ্রুত ধরতে পারে, যে কোনো কারণে হোক না কেন। আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধার যে চর্চার যে জায়গা, সেই ক্ষেত্রটা এখন আর নাই। এটা দুঃখ করার কিছু না, যেখানে আছে সেখান থেকে তো নিব, আমাদের বিপদটা করতে। তো আমরা এখনো পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান এবং তারা আগামী দিনে এই বিপ্লবে কি অবদান রাখতে পারে, এটা সম্পর্কে আমরা এখন পরিষ্কার কোনো স্বচ্ছ কোনো কিছু আমরা এখন হাজির করতে পারিনি। তার মানে ঢাকা শহরের প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়ের যে ছেলেমেয়েগুলো পড়ে, তাদের যেটা গুরুত্বপূর্ণ অবদান থাকতে পারে আগামী দিনেও, আগামী দিনের লড়াই, তো এটাও এখনো অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন হয়ে আছে। আমি জানি না যারা প্রাইভেট বিষয় থেকে এসছেন আপনারা আমার সঙ্গে এগ্রি করেন কিনা। আমি দেখি না যে সেখানে কোনো আলোচনা হয়েছে ইকোনমি নিয়ে, সেখানে আলোচনা হয়েছে যারা নারী প্রশ্ন নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে, কৃষি নিয়ে। কারণ তারা অনেক বেশি ক্যাপেবল এটা নিয়ে গবেষণা করতে, চিন্তা করতে, তাদের চিন্তা ক্ষমতা তুলনামূলকভাবে দুর্ভাগ্যক্রমে বেশি। এবং যেহেতু তারা তুলনামূলকভাবে ধনীর ছেলে, খারাপভাবে নেবেন না, আমি কিন্তু খারাপভাবে বলছি না, তাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি একটা গরিবের ছেলের চেয়ে বেশি। কারণ সে যেহেতু আর্থিক সাপোর্টে তার থাকে, সে অনেক বেশি ঝুঁকি নিতে পারে, পলিটিক্যাল ঝুঁকি নিতে পারে। ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে, এলাকাগুলোতে আমরা যদি প্রপারলি পলিটিক্যাল এডুকেশনটা আমরা চালু করতে পারি, এবং যেহেতু এটা রাষ্ট্রের বাইরে, এটা করা সহজ, আমরা কিন্তু সেদিকে খুব একটা মনোযোগ দিই না। এখনো পর্যন্ত প্রায় 1.5 বছর চলে যাচ্ছে, খুব একটা মনোযোগ আমার চোখে পড়েনি। এই ব্যাপারগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। এখন আমি 7 নম্বর সঙ্গে অনেক কথা বলে ফেলছি, ভুল করে আমাকে সুবিধা দিবেন। 7 নম্বর সঙ্গে কিছু কথা বলবো, যেটা আমাদের আজকের আলোচনার সঙ্গে খুব সরাসরি যুক্ত। প্রথম কথাটা বুঝতে হবে যে 7 নভেম্বর আগে আমাদেরকে 71 বুঝতে হবে। আগামী দিনে যে রণনীতি, রণকৌশলের কথা আমি বলছি, তার সঙ্গে এখনকার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি সময় বেশি নিলে আমাকে ক্ষমা করে দিন, আমি বলবেন যে প্রথম কথা হলো 71 সালে আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী। এটা আপনাদের খুব পরিষ্কার বুঝতে হবে। তরুণদের আওয়ামী লীগ করেন না, তারা সব কলকাতায় বসেছিল। আর কোথায় ছিল ওটা বললে আমার এখন আপনারা এটা খুব ভাষা ভালো হবে না, তারা করে নাই। শেখ মুজিবুর রহমান কিন্তু তখন ইতিমধ্যে পাকিস্তানের কারাগারে তিনি বন্দী। পুরো যুদ্ধ মোবিলাইজ করেছে বাংলাদেশের সেনাবাহিনী, মেজর জেনারেলরা। এই মুক্তিযোদ্ধাদের আপনারা কিন্তু এক এক করে বিভিন্ন অজুহাতে কিন্তু ফাঁসি দিয়েছেন, ভুলে যাবেন না। আপনারা বাঙালিরা, এই বাঙালি জাতিবাদীরা বিভিন্ন নামে ফাঁসি দিয়েছে। এবং শুধু তাই করেন না, আপনারা কি করেছেন? আপনারা পরবর্তীকালে, কবে 1972 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আপনারা একজন পাকিস্তানি জেনারেল, যিনি পাকিস্তানের সার্ভিং অবস্থায় বাংলাদেশের ছুটি কাটিয়ে আবার তিনি কিন্তু বিদেশে পাকিস্তানের যোগদান করেছেন। তার নাম কি কেউ জানেন এখানে? বলেন। তাহলে ভেরি গুড। তাহলে আপনারা তো বাঙালি জাতিবাদী, এসব কি করে আসবে? আপনাদের বাঙালি জাতিবাদের মুক্তি পেতে হবে ফেনা নামে না। তাহলে 72 সালে এত বড় যুদ্ধ হওয়ার পরে একটা পাকিস্তানি জেনারেল, যে আবার সার্ভ করেছে যুদ্ধের পরে, নেগোসিয়েশনের মাধ্যমে সে ফিরে এসেছে, তিনি কি করে বাংলাদেশে সেনাপ্রধান হতে পারে?
তাহলে এর যে রিপারকেশন সেনাবাহিনীর মধ্যে ছিল এটা ভয়ঙ্কর। আমি জানি যে আমার ভাই আমাকে এগ্রি করো আমার সঙ্গে, বহু তরুণ মেজর এটা যারা সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন রকম বিরোধের কারণে এবং বিভিন্ন চাকরিগত প্রফেশনাল তাদের যে পদোন্নতি, যেটা যে কোনো একটা তরুণ অফিসার আশা করে যে তার একটা পদোন্নতি হবে পেশাগত জায়গা থেকে, অবজেক্টিভ জায়গা থেকে মূল্যায়ন হবে। তারা দেখা গেল এই ঘটনাটা ঘটেছে। এরপরে যদি বিএনপি এসেছে, বিএনপির সময় কি সেনাবাহিনীর প্রতি তারা সদয় ছিল? নো। আসফ ভাই দুঃখিত, আমি আপনার সঙ্গে ডিফার করব। বিএনপির তো যেসব পদোন্নতিগুলো হয়েছে এটাও রাজনৈতিক দলের দ্বারা, তাদের স্বার্থে। পরবর্তীকালে বিএনপির যে কোন্দল, তার যে দ্বন্দ্ব, যেটা 1-11 আকারে হাজির হয়েছে, এটাও কিন্তু তাদের পারিবারিক এবং সেনাবাহিনীর প্রতি তাদের বিশেষ বিশেষ দরদের কারণে। অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি, অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি। এবারকার আমরা আসি, আপনার 7 নম্বরের ঘটনাটা আমি জানি, তাতে অফিসার এবং আপনার সাধারণ সৈনিকদের তো আমরা কি দ্বন্দ্ব দেখেছি না? দাসদের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তো সততার সঙ্গে একটা চেষ্টা করেছেন এক ধরনের অসাম্য, বৈষম্যহীন করতে। কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন চরিত্রের, ওখানে বৈষম্য মানে অফিসার আর সাধারণ সৈনিকের যদি বৈষম্য আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু ওই 7 নম্বর ঘটবে, ওটা 7 নম্বর ঘটবে। ফলে সেই কারণ দিক থেকে আমাদের খেয়াল করতে হবে যে ভুলগুলো সেখানে হয়ে গেছে। এরপরে যেখানে আমরা এসেছি পরবর্তীতে এই জুলাইতে আসার পরে আমরা ভুলে গেছি যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে কাদের দ্বারা? ছাত্র জনতা এবং সাধারণ সৈনিক। সাধারণ সৈনিক বলতে আমরা কি বুঝি? যারা উর্দি পড়া কৃষক এবং উর্দি পড়া শ্রমিক। তাদের কথা ভেবে আমরা কিন্তু এমন কোনো কথা এখনো বলি নাই যাতে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠী, একটা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের একটা রাজনৈতিক একটা চেতনা আমাদের একটা বিকশিত হবে, যেখানে এই সাধারণ সৈনিকরাও আমাদের এই গণ অভ্যুত্থানের সঙ্গে আন্তরিকভাবে অন্তরের দিক থেকে এটাকে যুক্ত থাকবে। ইতিমধ্যে কি হয়েছে? ভারত কিন্তু সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরে বিভিন্ন রকম দ্বন্দ্ব, অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করেছে। ভাগ্যক্রমে এটা ঘটে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা। আমরাও বিভিন্ন সময় যেহেতু সতর্ক ছিলাম না আমাদের এখনকার কর্তব্যগুলো কি, কিভাবে কি করতে হবে, আমরা অনেক সময় মুখ ফসকে, আমরা তরুণ বয়স্ক মুখ ফসকে অনেক কথা বলেছি, যেটা সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্বটাকে অযথা অপ্রয়োজনে এটাকে বড় করেছে। যেখানে দ্বন্দ্ব রয়েছে এটা মীমাংসা দরকার আছে, আর মীমাংসা করতে হবে। মীমাংসা করার জন্য আমাদের যারা সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত যারা নেতা দিচ্ছিলেন, তারা আমাদের যে ভালো বুঝে সেনাবাহিনীর প্রতি ব্যাপারটা, তাদেরকে তারা পরামর্শ দিতে পারবে। ফলে 7 নম্বর যে লিজেসি, সেই লিজেসিটা যদি আমি ক্যারি করতে চাই, তাহলে আমাদেরকে কথাটা বলতে হবে যে অবশ্যই বাংলাদেশের সৈনিকরাও নাগরিক এবং বাংলাদেশের নাগরিকরাও সৈনিক। দেশকে রক্ষা যখন করতে হয় তখন নাগরিকদেরকে সৈনিক করতে হয়, আর সৈনিক যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে তাকে সবসময় মনে রাখতে হবে সে বড় লোকদের, লুটেরা মাফিয়া শ্রেণীর পাহারাদার নয়। সৈনিককে এই শিক্ষাটুকু তার পেতে হবে। তার কাজ হচ্ছে এই দেশের জনগণকে, এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করা এবং লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ানো। এবং লুটেরা মাফিয়া শ্রেণী যদি আমরা তাড়াতে না পারি আমাদের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন জায়গা থেকে, আমরা নতুন করে বাংলাদেশকে গঠন করতে পারবো না। শেষ যে কথাটা বলবো, এই যে গঠন কথাটা বলছি, এটা একটু মধ্যে রাখেন। শব্দটা কিন্তু বিপ্লব না। বিপ্লব মেলা ব্যাখ্যা দিলে এই মাসকে সারা রাত লেগে যাবে। বিপ্লব বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব, একটা হচ্ছে অর্থনৈতিক বিপ্লব, দুটো এক জিনিস নয়। যেমন বলশেভিক বিপ্লব, এটা একটা সমাজতান্ত্রিক ইকোনমিক রেভলিউশন, বা মাওজেদুংয়ের যে বিপ্লবগুলো ছিল এটা সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব বলে আলাদা গণতান্ত্রিক বিপ্লব থেকে একেবারে মোটা দাগে আলাদা কোনো বিপ্লব নাই। এটা আমাদের দেশে বিরাট ভুল ধারণা। মূলত গণ অভ্যুত্থান যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে উপযুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে, তাহলে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় না। এটা হচ্ছে থিসিস। এটা প্র্যাকটিক্যালি কি সেটা পরের কথা। কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলতে হবে যে এই জায়গায় আমরা কিছু কিছু বলছেন কিছু, আচ্ছা, তাহলে আমরা মনে রাখতে হবে যে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারি, এটা অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব, কিন্তু এই বিপ্লবের মর্মটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান এবং তার অন্তর্নিহিত অভিপ্রায়টা হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম,
সকল ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আমাদের যে পরিসর, সামাজিক পরিসর, এমনকি নারীদের যে প্রশ্ন, পারিবারিক পরিসর, সকল পরিসরে গণ সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে কায়েম করা, তার যে অভিপ্রায়টা, এই অভিপ্রায়কে শনাক্ত করা এবং অভিপ্রায়কে ঠিকভাবে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জনগণের অভিপ্রায় মানে এই নয় যে আপনি লুটেরা মাফিয়া শ্রেণী বসে আপনি তাদের সঙ্গে বসে তাদের ঐক্যমত্য করবেন। কারণ জনগণের অভিপ্রায় গণমাধ্যমে আছে, জনগণের অভিপ্রায় লেখালেখির মধ্যে আছে, জনগণের অভিপ্রায় আরো বহু এরও আগে। সে আপনি যদি সিরাজ আলম খানের গণতান্ত্রিক বাংলাদেশ বই পড়েন, তারও একটা প্রস্তাব আছে, তারও বাংলাদেশ সম্পর্কে একটা অভিজ্ঞ মানুষের প্রস্তাব আছে। আব্দুল হামিদ খান ভাসানী, তারও প্রস্তাব আছে। তো আমাদেরকে তো এখনকার তথাকথিত রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়েছে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বলেছে তো যে আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে, মির্জা ভাই তো বলেছেন একটা পর্যায়ে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমরা নেই, এটা হচ্ছে আমরা এটার সঙ্গে নেই। পরবর্তী কেন বলছেন? আমরা চাচ্ছি যে গণঅভ্যুত্থান যেন আমাদের দ্বারা কলুষিত না হয়। তা যে হোক না কেন বলছেন তারা, কিন্তু আমরা তো আসলে গণঅভ্যুত্থানটা করেছি যেখানে কোন দলীয় পরিচয় ছাড়া। তো যেখানে গণঅভ্যুত্থান হচ্ছে দলীয় পরিচয় ছাড়া, সেখানে আমরা দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এই প্রাধান্যতা হয়েছে অত্যন্ত হানিকর এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। এটা অত্যন্ত খেয়াল রাখতে আমাদের সকলকে যে এই ধরনের প্রসেসগুলো আমাদেরকে কখনো কোনো ইতিবাচক জায়গায় আমাদেরকে সামনে আমাদের এগিয়ে দেবে না। তো আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কাউকে আঘাত দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং আসিফ এখানে আছে, সকলে আমরা এখানে আছি, আমরা একসঙ্গে কাজ করব এবং আশা করি আপনাদের ছাত্রদের সংগঠনটা এটা আরো শক্তিশালী হবে এবং এই ধরনের আলোচনা আপনারা আরো চালিয়ে যাবেন। আরো ক্রিটিক্যাল যদি হতে হয় আমরা আরেকদিন বলবো, যাতে আমরা নিজেদের মধ্যে বলবো কোথায় কোথায় আমরা ভুল করেছি, মানে বাইরে পাবলিকলি এমন কথা বলতে চাই না। আমরা বলি সেই ভুলগুলো আমরা যেন শুধরিয়ে আমরা যেন আগামী দিনের বড় বিপদ আসবার আগে যেন আমরা তৈরি হয়ে যাই। কারণ শেষ একটা কথা আপনাদের মনে করে দেব তরুণদের, শেষ কথা হচ্ছে এই যে আমি গণ অধিকার পরিষদে একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে। এটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে নতুন ভাবে কি করে বাংলাদেশ গড়ে তুলব। যেহেতু আমরা এই প্রশ্নটার উপর মনোযোগী ছিলাম না, ফলে ওই জেফরি স্যাক্স যে কথাটা বলেছেন যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।